তো গল্পের প্রথম পর্বের নাম হচ্ছে বিচ্ছিন্নতা, আর এখান থেকেই ভয়ের জাল বোনা শুরু হয়। যে কোনো ভালো হরর স্টোরির প্রথম নিয়মটাই হলো গল্পের মূল চরিত্রকে একা আর অসহায় করে তোলা, কারণ একাকিত্বই তো ভয়কে আরও গাঢ় করে তোলে, তাই না? আমাদের গল্পের যে নায়ক সুশান্ত, সে কিন্তু শুরু থেকেই একটা মানসিক চাপের মধ্যে আছে। ভাবুন একবার, নতুন শহর, নতুন চাকরি, আর সঙ্গী বলতে কেবল একাকিত্ব। তার ওপর ওর সারাক্ষণ মনে হচ্ছে কেউ যেন ওকে দেখছে, মানে কোনো অশরীরী শক্তি আসার আগেই সে ভয়ের জন্য একদম তৈরি হয়ে আছে। এতদিন তো সুশান্ত একা ছিল তার নিজের ভয়ের পৃথিবীতে, এবার সেই পৃথিবীতে হানা দেয় বাইরের একটা শক্তি। এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে, আর আমরা ঢুকে পড়ি দ্বিতীয় পর্বে, যার নাম অনুপ্রবেশ। রাতের ওই যে নিস্তব্ধতা, ওটা একেবারে খান খান করে ভেঙে যায় একটা ফোন কলের শব্দে। হরর গল্পে এই হঠাৎ নীরবতা ভাঙার কৌশলটা প্রায়ই ব্যবহার করা হয়। এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে অনুপ্রবেশ শুরু হয়ে গেছে। ফোনের ওপার থেকে যে কথাটা ভেসে আসে সেটা একটু খেয়াল করুন। তুমি কি ফিরেছ? বলার ভঙ্গিটা এমন যেন সে সুশান্তকে চেনে, কিন্তু কথাটা কেমন অসম্পূর্ণ আর রহস্যে ঘেরা। এখান থেকেই কিন্তু গল্পের মূল রহস্যটা দানা বাঁধতে শুরু করে। ব্যাপারটা শুধু রহস্যময় থাকলো না, এবার আরও বেশি ব্যক্তিগত হয়ে উঠল। এই লাইনটা আমাদের বুঝিয়ে দেয় যে এই হুমকিটা হঠাৎ করে আসেনি, বরং এটা যেন বহুদিনের জমানো কোনো অপেক্ষা বা হয়তো কোনো পুরনো হিসেব নিকেশ। এখান থেকেই, মানে তৃতীয় পর্ব থেকে, গল্পটা মারাত্মক গতি নেয়। এতক্ষণ যে ভয়টা শুধু একটা কণ্ঠস্বরের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা এবার শারীরিক রূপ নিতে শুরু করে। হুমকিটা এখন আর ফোনে নেই, একেবারে ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। দেখুন ভয়টা কিভাবে ধাপে ধাপে বাড়ছে। প্রথমে দূরে একটা ছায়া দেখা গেল, তারপর দরজায় কড়া নাড়ার শব্দ হলো, এরপরে দরজার নিচ দিয়ে জল চুইয়ে আসা, আর শেষে হাতলটা ধীরে ধীরে ঘুরে যাওয়া। এইভাবে আতঙ্ককে আস্তে আস্তে অসহনীয় একটা পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর ঠিক তখনই ওই সংলাপটা শোনা যায়, যা শোনার পর সুশান্তের একেবারে হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়। ফোনের কণ্ঠস্বর আর দরজার বাইরের উপস্থিতি যে আসলে একই সত্তা, সেটাই একটা লাইনেই পরিষ্কার। দুজনের মধ্যে আর কোনো দূরত্বই রইল না। এবার আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি, যে পর্বে এসে অবশেষে ওই অশরীরী সত্তাটার আসল পরিচয় ভয়ঙ্করভাবে আমাদের সামনে আসে। সুশান্ত যখন ফোনটা হাতে নিয়ে দেখে যে কলারের নাম তুমি নামে সেভ করা, তখন সে বোধহয় জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খায়। কারণটা সহজ, এই ফোনটা কোনো বাইরের শত্রু করছে না, বরং এটা আসছে তারই ভেতর থেকে। মনোবিজ্ঞানে একটা ব্যাপার আছে, জানেন তো, যাকে বলে দ্য শ্যাডো বা ছায়া। এটা হলো আমাদের ব্যক্তিত্বের সেই অন্ধকার দিকটা যা আমরা সবার থেকে লুকিয়ে রাখি, অস্বীকার করি। এই গল্পের অশরীরী সত্তাটি আসলে আর কিছুই না, সুশান্তের নিজেরই ফেলে আসা অতীত, তার নিজেরই ছায়া। আর ডায়েরির এই লাইনটা, এটাই গল্পের সব জট খুলে দেয়। এটা কোনো ভূত নয়, বরং সুশান্তের অতীতের এক মর্মান্তিক দুর্ঘটনার ফল, তারই এক প্রতিচ্ছবি, একটা ডপেল গ্যাঙ্গার যে তার হারানো জীবনটা আবার ফিরে পেতে এসেছে। আমরা এখন গল্পের একেবারে শেষ পর্বে, আর এখানেই হবে আসল বোঝাপড়া। এই অংশে গল্পের নায়ক এবং খলনায়কের ভূমিকাটা পুরোপুরি উল্টে যাবে। একটা দারুণ পালাবদল দেখতে পাবো আমরা। এই তুলনাটা একবার দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। লড়াইটা আসলে একই ব্যক্তির দুটো সত্তার মধ্যে। একজন হলো সেই মানুষ যে বেঁচে থাকার জন্য অতীত থেকে পালিয়েছে, আর অন্যজন হলো সেই অতীত নিজেই, যে তার জীবনটা ফেরত চায়। আর ছায়ার এই শেষ কথাটা, এটাই হচ্ছে ক্ষমতার চূড়ান্ত পালাবদল। যে এতদিন শিকার ছিল, সেই এখন শিকারী। ভূমিকাটা এখানে পুরোপুরি বদলে গেল। পরের দিন পুলিশ যখন দরজা ভেঙে ওই তালাবন্ধ ঘরে ঢোকে, তারা সেখানে মাত্র একজনকে খুঁজে পায়। এখানেই গল্পটা তার সবচেয়ে বড় ধাক্কাটা দেয়। তার বলা শেষ কথাটা, আমি ফিরে এসেছি, এটা আমাদের একটা বিশাল ভাবনায় ফেলে দেয়, তাই না? যে ফিরে এসেছে সে কি আসল সুশান্ত, নাকি তার ছায়া? গল্পটা এই প্রশ্নটা আমাদের বিবেচনার জন্যই ছেড়ে দেয়।
ডায়েরির এই শেষ লাইনটা যেন পুরো গল্পের থিমটাকে এক সুতোয় গেঁথে দেয়। অতীত থেকে পালানো যায় না, সেটা কোনো না কোনোভাবে ফিরেই আসে, ঠিক যেমন করে বৃষ্টি নামে। এই বিশ্লেষণটা শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। গল্পের মূল বার্তাটা হলো আমরা আমাদের অতীতের ছায়া থেকে পালাতে পারি না। তাই প্রশ্নটা হলো আমাদের নিজেদের কোন ছায়াকে আমরা পেছনে ফেলে এসেছি।